শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতি কি পথ হারা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম এবং আমাদের সাথে রয়েছেন এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী জনাব কাজী ফিরোজ রশিদ এমপি এবং আমাদের সাথে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রথমেই মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের বিষয় রাজনীতি কি পথ হারা। সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের যে আলোচনা, সেটিকে আসলে রাজনীতিবিদদের মুখে দুর্বৃত্তের ভাষা। কেউ কেউ বলছেন রাজনীতিতে দুর্বৃত্তায়নের কথা অনেক দিন থেকেই আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু তার মধ্যে বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাবার্তা নিয়ে বেশ অস্বস্তি, এবং সার্বিকভাবে এটি আমরা ঢালাও মন্তব্য বা সরলীকরণ করতে চাচ্ছি না যে সব রাজনীতিবিদদের ক্ষেত্রেই একই রকম, কিন্তু কারো কারো কথা যেন পুরো অবস্থাটিকে যথেষ্ট অস্বস্তিকর এবং অনেকটা শ্বাসরুদ্ধকরও করে দিচ্ছে। সার্বিকভাবে বিষয়টি যদি বিশ্লেষণ করে। এটা অত্যন্ত পীড়াদায়ক, এবং এটার কথা যখনই আমি বা ধরেন আমার মতো যারা একটু বয়স্ক মানুষ আমরা যখন ভাবি, তখন পিছন দিকে তাকাই যে হায়, সেই ভাষা আন্দোলনের সময় তখন আমরা স্কুলের ছাত্র, ক্লাস 7-এ পড়ি, বা এর পরে থেকে যত আন্দোলন হয়েছে, যত স্বাধীনতা যুদ্ধে, কখনো তো এই ধরনের এই যে একটা আপনি বলেন যে রাজনীতি বেপুতু হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এরকম অবস্থা তো হয়নি। হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত সামলাইতে হয়েছে, এটা ঠিক কথা। রাজনীতি করতে হলে পরে রাজনীতিবিদ যারা আছেন তাদের পথ খুব যে কুসুমাস্তীর্ণ থাকে তা না, কিন্তু সেই পথকে নিজেরাই কণ্ঠকাহিনী করেন বলেন ধরেন, বা নিজেরাই যে এটাকে একটা পুঁতিগন্ধময়, একটা দুর্গন্ধময় একটা ব্যবস্থা করে, তা তো ঠিক না। আর তাও যদি হতো যে অপেক্ষাকৃত যারা নবীন বা তরুণ, তারা যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, এখনও জীবনে তেমন অভিজ্ঞতা হয়নি, কথাবার্তায় পক্কতা আসেনি, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো যারা প্রবীণ, যারা রাজনীতিতে বেশ অনেক দিন যাবতীয় পদচারণা করছেন, তাদের মুখ থেকে যে সমস্ত কথাবার্তা বেরোচ্ছে, এখানে আর সবই আছে, কিন্তু শিষ্টাচার বলে, ভদ্রতা বলে, সৌজন্যবোধ বলে এই সমস্ত শব্দকে তারা বিসর্জন দিয়ে দিয়েছেন। ইদানিংকালে এই যখন আপনি এই সাবজেক্টটা আপনি সিলেক্ট করলেন, ইদানিংকালে এটা যেন হঠাৎ কেন যেন খুব বেড়ে গেছে। এবং লক্ষণীয় বিষয়, যারা ক্ষমতাসীন তাদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি। তা আমার মনে হয় তারা বোধহয় মনে করেছেন যে আমরা তো ক্ষমতায় আছি, আমাদের 7 খুন কম বললাম, আমাদের 57 খুন মাপ, এরকম একটা ভাব, আমাদের কিছু হবে না। তাদেরকে নিশ্চয়ই তাদের দল থেকে এ ধরনের কোনো রকমের কোনো ধারণা দেওয়া হয়নি। দেওয়া যে হয়নি সেটা জনৈক প্রতিমন্ত্রীর আচরণ এবং মোটামুটি তাৎক্ষণিকভাবে, একেবারে সঙ্গে সঙ্গে না হলেও সঙ্গে সঙ্গে হওয়া একটা সম্ভাবনা, একটু সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বা বিচার বিবেচনা করে তারপর তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, এটা থেকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হায়, কী করেছিল, ভুল পথে গেছিলাম। যে কথাটা আপনার আজকের বিষয়বস্তুর সঙ্গে যায়, যে সত্যি কথা, ভুল পথে যদি না যেতেন, তিনি হয়তো ভেবেছিলেন যে আমি যদি পাবলিকলি যদি গালাগালি করি কোনো ব্যক্তিকে বা কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, তাহলে আমার দলের সবাই আমার পিঠ চাপড়াবে, বলবে সাবাস, এগিয়ে যাও, বাহবা দিবে। কিন্তু দেখলাম যে ঠিক তার উল্টাটা হয়েছে, এবং এই উল্টাটা তাৎক্ষণিকভাবে হয়ে যায়, মোটামুটি তাৎক্ষণিক বলছি, কারণ তিনি গত বেশ কিছুদিন যাবতই, অন্তত 1.5 বছর যাবৎ তো নিশ্চয়ই এই ধরনের ভাষা ইত্যাদি প্রয়োগ করে আসছিলেন, আজে বাজে কথাবার্তা বলছিলেন লোকজন সম্বন্ধে। তারপরে যাই হোক, সবচেয়ে বড় কথা হলো তাদের দলের যে নেতা বা নেত্রী, যে নামই বলুন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমি বলবো যথেষ্ট বিজ্ঞ এবং যথেষ্ট বিজ্ঞতা এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উনি আর কোনো রকম অন্য কেউ হলে বলতো শোকস করো, তাকে ডেকে নিয়ে এসো, আমি জিজ্ঞেস করি, নো,
যে সমস্ত সামাজিক মাধ্যমগুলোতে যে সমস্ত কথাবার্তা এসছে, যেগুলো আজকাল বলে ভাইরাল হয়েছে, এগুলো তো সব ডকুমেন্টেড রয়েছে, এগুলোর মধ্যে আর জিজ্ঞাসাবাদ করার কিছু নাই। আমি এগুলোতে খুব বেশি দেখি না বা এগুলোতে ইন্টারেস্টেড না, কিন্তু হঠাৎ করে যদি কখনো দেখি, সম্প্রতি ইনারকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমি তার এই সমস্ত কথাবার্তা কিছু শুনেছি। আমি একা একা, ঘরের মধ্যে কেউ নাই, আমি একা একা কানে হাত দিয়েছি তার এই সমস্ত কথা শুনে আর কি, যে একটা শিক্ষিত লোক। আচ্ছা, তাও যদি আমরা যাদেরকে উঠতে বসতে বলি, সমালোচনা করি যে আজকাল সব ব্যবসায়ীরা ইয়ে করে ফেলেছে, রাজনৈতিক ময়দান দখল করে ফেলেছে, আজকাল পয়সাওয়ালা লোকজন এসে সব কিনে ফেলতেছে ইত্যাদি, তা একটা কথা ছিল। ইনি একজন শিক্ষিত মানুষ প্রচলিত অর্থে, কারণ তিনি এমবিবিএস পাস একজন ডাক্তার, এবং পরে আবার ক্যান্সারের মতো একটা দুরূহ বিষয় নিয়ে লেখাপড়া করে তিনি বিশেষজ্ঞ হয়েছেন, কিছুটা হলেও তো হয়েছেন বটে। কিছুই না থাকুক, তিনি তো ডাক্তার তো বটে, যাকে ডাক্তার, শিক্ষক, এই দুইটা শ্রেণীকে মানুষ চোখ বুজে সম্মান করে এবং করার কথাও তা। সেই ভদ্রলোকের কাছ থেকে এই ধরনের কথাবার্তা, আচরণ, তারপরে তার ব্যক্তিগত কিছু জীবনের পরিচয় এসছে এর মধ্যে আর কি, এগুলা কিছুতেই আশা করা যায় না। তার মতো লোকদের প্রথমেই চিন্তা করা উচিত ছিল যে আমি কি পার পেয়ে যাব এটা করে, আমাকে কি আমার দল ছেড়ে দেবে, আমি কি দলের ভালো করছি সত্যি না ক্ষতি করছি। এবং আমি বলি যে উনি যে ক্ষতিটা করেছেন, আওয়ামী লীগ দলকে বোধহয় গত কয়েক বছরের মধ্যে এত ক্ষতি বোধহয় কেউ করে নাই। ইনি অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা যে আলাপটি করছিলাম, রাজনীতি কি পথ ছাড়া কিনা, আপনি দীর্ঘ পথ পরিক্রমায় সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থায় যে দেখেছেন চড়াই উতরাই, সেই জায়গাতে আমরা আজকের যে বাস্তবতা দেখছি, যে শিষ্টাচার কিছু কিছু ক্ষেত্রে যদি বলি, শিষ্টাচার কিংবা সভ্যতা ভব্যতার সকল সীমাই অতিক্রান্ত হয়ে যাচ্ছে। রাজনীতিবিদদের পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা অবশ্যই কারো কাম্য নয়, কিন্তু সেগুলোই আমাদেরকে অনেক সময় মেনে নিতে হচ্ছে বা শুনতে হচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো যদি একটু পর্যালোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যারা আলোচকবৃন্দ আছেন, সুব্রতবাবু আছেন, আমার বন্ধু মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক। মহজুল করিম ভাই, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আরেকজন আছেন সাংবাদিক, এবং আপনি সহ এই মতো যারা টেলিভিশনের সামনে আছেন, সকলকে আমি বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, একটি মুক্তিযুদ্ধ করে এই দেশ আমরা স্বাধীন করেছি। একজন মুক্তিযুদ্ধ হিসেবে এটা আমাদের জীবনের সব থেকে বড় একটা গৌরবের দিন, এই মাসটা, বিজয়ের মাস। কিন্তু আমি খুব ব্যক্তিগতভাবে লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত যে এমন একজন ব্যক্তির সম্পর্কে এই সমস্ত আজকে টকশো করতে হচ্ছে, যিনি এত অশ্লীল, কুরুচিপূর্ণ, শিষ্টাচার বিবর্জিত কিছু উন্মাদের মতন প্রলাপ করেছেন, যা নিয়ে কথা বলতে কিন্তু খুব লজ্জা লাগে। মজুর করিম ভাই যথার্থ বলেছেন যে এটা নিজেরা ছাড়া কাউকে শোনানো যায় না, ঘরের মানুষকে শোনানো যায় না। উনি দীর্ঘদিন, এটা নতুন একদিনে কিছু হয় হঠাৎ করে তা না, দীর্ঘদিন কিন্তু এটা চর্চা করে আসতেছিলেন। ওনার অতিথি ইতিহাস যেটা জানলাম, যে উনি এককালে ছাত্রদল করতেন ছাত্র অবস্থায় ময়মনসিংহে, সেখান থেকে ইউটার্ন করে ছাত্রলীগ, তারপর যুবলীগ করে এখানে আসছেন, অ্যাকচুয়ালি মন্ত্রী এমপি হয়ে গেছেন। তো সে যাই হোক, তার এই, কিন্তু উনি যে এই ধরনের কাজ করবেন, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই যে মুহূর্তে, এত ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী কে কি বললো সামাজিক এই সমস্ত দেখে না, ওনার কানে গেছে, সেই মুহূর্তে একটা কড়া অ্যাকশন নিয়েছে এবং সবার জন্য একটি সতর্ক বার্তা উনি দিয়েছেন যে এই ধরনের কাজ যারা করবে, সে যে আমার নিজের দলের যেই হোক না কেন, তার মধ্যে আমি অ্যাকশনে যাব। আপনার মনে আছে, এর আগে কিন্তু লতিফ সিদ্দিক সাহেব, যিনি প্রেসিডেন্টের সদস্য এবং একজন সিনিয়র মিনিস্টার, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমি আর লতিফ সিদ্দিক সাহেব একসাথে জেল খেটেছি, আমার খুব বন্ধু মানুষ, একজন মুক্তিযোদ্ধা, কাদের সিদ্দিকী হিসেবে বড় ভাই, বীরুত্তম কাদের সিদ্দিকী, তাকেও কিন্তু একটি কথার জন্য মন্ত্রিত্ব হারাতে হয়েছে, জেলে যেতে হয়েছে। আরেকটা কথা আপনার মনে আছে, ব্যারিস্টার মাইনুল হোসেন সাহেব এই টক শোতে মাসুদ ভাট্টিকে
উনি একটি অশ্লীল ভাষায় প্রয়োগ করেছিলেন। এত অশ্লীল না, সেটা শোনার মতন, সেটা যে কাউকে আমরা বলতে পারি। তো তারপরেও কিন্তু তাকে জেলে যেতে হয়েছে, দীর্ঘদিন জেলে কারাভোগ করেছিলেন। আর এই লোক যা বলেছে, অর্থাৎ এই শীতকাল আসলে পাগলের প্রলাপ বেড়ে যায়, পাগলের পাগলামি কিন্তু বাড়ে। একটা বড্ড মাতাল এবং পাগল। আমাদের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মানে একটা মুখ উনি নষ্ট করে দিচ্ছে। এতে মঞ্জুর করিম ভাইয়ের এক শেষ কথাটা আমি বলতে চাই, যে আওয়ামী লীগের যে কত বড় ক্ষতি হয়েছে, মানে চিন্তা করা যায় না। আওয়ামী লীগ একটা বিরাট দল, যে দলের নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, দেশটা স্বাধীন করছে যে দল, এবং তারই কন্যা শেখ হাসিনা আজকে দেশের পরিচালনা করতেছেন, এত কাজ উন্নয়ন করতেছেন। তার মধ্যে এই সমস্ত কিছু কুরুচিপূর্ণ আজে বাজে লোক ঢুকে, যেমন মন্ত্রীদের মর্যাদা নষ্ট করতেছেন, এমপিদের মর্যাদা নষ্ট করতেছেন, দলের মর্যাদা নষ্ট করতেছেন। আমাদের দেখেন উনি কোথায় কি না বলছেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা দেশে কাউকে বাদ দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়েছি, আমার মেয়ের সাথে একটু কথা বললাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, আমার স্ত্রী ছাত্রী ছিল, আমার ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চলে গেছে বিদেশে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি বলছে, কি কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে মেয়েদের সম্পর্কে। নারী জাতির প্রতি কি তার কোনো শ্রদ্ধাবোধ নাই? উনি কি মনে করছেন যে একটি ভিন্ন দলের নেত্রীকে যত গালাগালি দিতে হবে ওনার দলের সেই করে প্রমোশন হয়ে যাবে? উনি কিন্তু এর আগে ছিলেন মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে অপকর্ম করছেন। অপকর্ম করার সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিয়েছেন এই মন্ত্রণালয়। এখানে এসে আরেক ধাপ উন্নতি পাইলেন, কারণ তথ্য মন্ত্রণালয়ের একটা সুবিধা আছে, যে এখানে কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা ওই মানে আমাদের সিনেমার বই রিলিজ হলে তাদের নিতে হয়। উনি যে এটা বিরাট সুবিধা পেলেন। আমাদের দেশের অনেক স্বনামধন্য, তাদের অনেক সুনাম সুখ্যাতি এই চিত্র জগতে, সেই নায়িকাদের কাছে পেয়ে বলছে যে তুমি এত মুটিয়ে গেছো কেন, তোমাকে তো ওই ফিগারে আমি দেখতে চাই, আগের এই বইটায় তুমি যা করেছিলে কেমন থেকে কেমন, সেখানে আমি দেখতে চাই তোমাকে। তারপরে এক নায়িকের সাথে যে কথাটা বলছে, চলে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা তো আমরা বলতে পারবো না, এটা শুনলেও পাপ হয়, শোনাটাও ওটাই হয়। তা আমি বলতে চাই যে সমস্ত সীমা সে লঙ্ঘন করেছে, এবং এই সীমা লঙ্ঘন কিভাবে দেখেন, একজন সংসদ সদস্য হয়ে কোনো পাগল কিন্তু হইতে পারে না। মজিদ করিম ভাই আছে আমাদের সংবিধানের সামনে, কোনো পাগল সংসদ সদস্যের জন্য হতে পারবেন না। কিন্তু উনি সংসদ হবার পরে যদি পাগল হয়ে যায় তাহলে কিন্তু থাকতে পারবেন না। তারপরে বিকৃত মস্তিষ্কের কোনো লোক, নৈতিক স্খলন, এগুলো থাকলে সংসদের উপর চলে যায়। সংবিধান অমান্য এবং পরিবর্তন করার চেষ্টা চিন্তা বা এটাকে যদি কেউ বলে, আমাদের আর্টিকেল 7B 7 খ ধারা আপনি দেখেন আমার সামনে, সংবিধান, এইটা হলো রাষ্ট্রদ্রোহিতার সামিল। এই সুব্রত বাবু আছে, মজিদ করিম আছে, আরেকজন সাংবাদিক বন্ধু আছেন। আমি যদি এই সাথে এটা পড়ি খটা, যে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস প্রত্যয় পরাহত করিলে কিংবা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে, এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবেন। কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করলো, উনি বারবার বলছেন আমি ইসলাম মানি না, রাষ্ট্রধর্ম ইসলাম আমি মানি না, এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে পারবে না, আমি 72-এর সংবিধান ফিরে যেতে চাই, আমি নিজেই এই প্রস্তাব আনবো। আর প্রস্তাব এনে কি এই সংবিধান সংশোধন করা যায়? পাগল। তখনই কিন্তু এই পাগলামি শুরু করছে অনেক আগে। আজকে নেতারা কথা বলতেছেন, তখন কিন্তু তাকে ডাইকে সতর্ক করতে পারতেন। ওনার যে নেতারা আছেন, পার্টির সেক্রেটারি জেনারেল বা মাহমুদ হানিফ সাহেব, আপনাদের দলের যে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি সংবিধানে বলছে যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা তো কে এরশাদ, আমি কথা বলতে চাই না, হ্যাঁ শরীর কি বলবো, ও তো বিশ্ব বেহার, তারপর আর কি বলছে আমি বলবো না, এত কুরুচিপূর্ণ কথা বলছে। এবং আমাদের প্রত্যেকটা মানুষ বলছে যে আমরা মিছিল বের করবো, আমরা নিষেধ করছি বলে না, আমাদের মধ্যে একটা পাগলের জন্য
আহ, আমরা আওয়ামী লীগের সঙ্গে একটা সুসম্পর্ক কেন নষ্ট করতে যাব? একসময় পাগলামি কমবে, আমরা এই নোটিশ আনবো। সংসদে আমরা কিন্তু বক্তৃতাও করেছি তার সম্পর্কে, নাম বলে তো করা যায় না। তা এই যে প্রত্যেকটা তার দেশে কিন্তু তখন হয়েছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে হুজুররা। আমি লক্ষ্য করছি জামালপুরে, আমি টেলিভিশনে দেখেছি। তারপরেও কিন্তু আমাদের নেতারা তাকে সতর্ক করে নাই। ও দেখি সতর্ক তো করে না, হাততালি তো পাই। যুবলীগের মিটিং এ যে কি বলছে, নিখিল ভাই মাপ চাই, আপনি বলছেন আমি ইসলাম নিয়ে কথা বলবো না, কিন্তু আমি কিন্তু 72 ফিরে যাবই যাব। আমি মুরাদ আছেন আপনারা, মানে একদম পাগলের মতন পাগলামি করতেছিল। এইটা আমাদের নেতাদের বহুদিন পর্যন্ত তারা তো লক্ষ্য করেছে। তাকে আগে যদি সতর্ক করতো, তাহলে এ এত ড্যামেজ করতে পারতো না সে লোকটা। এখন আপনি তো সংবিধান লঙ্ঘন করছেন, তার নৈতিক স্খলন হয়ে গেছে। যা যা একটা এমপি যাওয়া দরকার, পদ যাওয়া দরকার, সবই সে করছে। এর থেকে অল্প অপরাধে লতিফ সিদ্দিকীর চাকরি গেছে, জেলে গেছে। মাইনুল হোসেন একটা ওয়ার্ড ব্যবহার করে যদি জেলে যেতে পারে, এখনো কেন বাইরে এসেছে? সেটা আমার প্রশ্ন। অসংখ্য আর ধন্যবাদ। মাননীয় আমি আবার প্রধানমন্ত্রীকে আসবো ধন্যবাদ আপনার দেই কাছে। যে উনি একটা বড় অ্যাকশন নিয়েছেন, কিন্তু বাদ বাকি অ্যাকশনের জন্য দেখার জন্য দেশবাসী কিন্তু অধিক অসংখ্য আগ্রহে ধন্যবাদ। অপেক্ষা আমি করছে। আসবো আবার আপনার কাছে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যাব। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা আলাপ করছিলাম যে বিষয়টি, রাজনীতিবিদদের তো আমরা প্রায়শই বলি যে তারা অন্তত জনগণের বা জনমানুষের একটা পর্যবেক্ষণের মধ্যে থাকে। অপরাধ যারা মানে সাধারণ মানুষের যে জীবনযাপন কর্মকাণ্ড, সেটি তাদের মতো তাদের আচারে ব্যবহারে, আসনে বসনে, আহারে বিহারে, প্রত্যেকটি ক্ষেত্রেই জনগণের যেহেতু একটা রাডারের নিচে আমরা বলি থাকে, সেই জায়গাতে একটা দায়বদ্ধতা কি থাকে না একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রিপরিষদের সদস্য? কেন এমনটা হয়? ধন্যবাদ উপস্থাপক এবং সম্মানিত মোফাজ্জল করিম চৌধুরী মহোদয় এবং আমার বন্ধু কাজী ফিরোজুর রশিদ এবং সাংবাদিক বন্ধু। আসলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো আলোচনা করাটাও বোধহয় আমাদের ঠিক হচ্ছে না, কারণ পত্র পত্রিকায় মিডিয়াতে এত আলোচনা হয়েছে। এখন আমরাও যদি এইসব বিষয়ে আলোচনা করি, তো আমাদের মাননীয়ত প্রশ্ন যে আমরা এইসব পচা গলা দুর্গন্ধ বিষয় নিয়ে মিডিয়াতে আলোচনা করব। আমি যে কথাটা বলতে চাই, ফিরোজ ভাই যেভাবে তার বিরুদ্ধে এত এলিগেশন এনেছে, ওই যে একটা আসামির বিরুদ্ধে আমাদের আদালতের সিস্টেমে আর কি অভিযোগ আনতে হয় 1 2 3 4 5 6। তো আমাদের চিটংয়ে একটা গান আছে, চার গায়া ভাষা কি, বিষ খাওয়াইলা কোন দোষ খান পায়, বিষ খাওয়াইলা। এখন ফিরোজ ভাইকে আমি প্রশ্ন করি যে কোন দোষ খান পায় তার বিরুদ্ধে আপাতত পদত্যাগ বা অব্যাহতি নেওয়া হলো, এটা যদি একটু ক্লিয়ার করতেন, হ্যাঁ, তাহলে আমরা একটু জাতি উপকৃত হতো। সুতরাং আমরা অন্ধকারেই আছি। এরকম অনেক রাজনৈতিক অঙ্গনে এই ধরনের ব্যক্তি এখন অবাধ বিচরণ করছে, অবাধ বিচরণ। সেটা কিন্তু থামানোর কোনো ক্ষমতা এই আওয়ামী লীগেরও নাই, বিএনপিরও নাই, বা আমাদের মধ্যেও যদি এরকম থাকে, এই ক্ষমতা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, কারণ রাজনীতির মধ্যে অপরাজনীতি ঢুকেছে। রাজনীতির মধ্যে যেগুলো হচ্ছে এখন, সেইগুলোকে যাচাই বাছার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আপনি দেখছেন না, আওয়ামী লীগের এখন যে এই যে আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি ধরনের ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, আসামি, জেল খাটা, অপরাধী, কত রকমের অপরাধের সাথে যুক্ত লোকজন নমিনেশন পেয়ে যাচ্ছে। আবার যেটা বড় ধরনের অপরাধ, সেটা খবর হইলে পরে আপাতত বাদ দিচ্ছে। তার মানে কি? তার মানে এখন রাজনীতির মধ্যে যে আমরা ঘুরপাক খাচ্ছি, সেখান থেকে বেরোতে পারছি। আপনি দেখেন আজকে বুয়েটের আবরার হত্যার একটা বিচার হলো, আমরা সবাই খুশি। 25 জন ছাত্র, একটা মেধাবী ছাত্র। তো এদেরকে বিপদগামী করেছে কারা? আমরাই তো করেছি। অপরাধীর শিকার আজকে যে 25 জন মাইয়ের তাদের সন্তানরা এখানে পাঠিয়েছিল, বড় বড় ইঞ্জিনিয়ার হবে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ধূলিসাৎ করে কি অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি বুয়েটে বিএনপির সময় ছাত্র দলের মারামারির মধ্যে সুনির মতো একজন মেধাবী ছাত্রী, হ্যাঁ, তাকে হত্যা করা হলো। এই যে একটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে এই ধরনের ছাত্র রাজনীতির নামে যে
আজকে আমরা শিকার হচ্ছি, হত্যাকাণ্ডের শিকার হচ্ছি। রাজনীতির মধ্যেও দেখেন কি ধরনের হত্যাকাণ্ড হয়। সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন তো 50-এর উপর হত্যাকাণ্ড হয়ে গেছে। সুতরাং আমরা যাবোটা কোথায়? এখন বলা হচ্ছে না যে রাজনীতিবিদরা পথ হারিয়েছে, পথটা হারিয়েছে, এটা অনেকদিন ধরেই চলতেছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো একটা অবস্থান আমরা কোনো রাজনৈতিক দল থেকে দেখতে পাচ্ছি না। সেখানে হচ্ছে দুর্ভাগ্য। এখন যারা রাজনীতির শীর্ষে বসে আছেন, হ্যাঁ, একদিকে যদি বলেন বিএনপির ওখানে বেগম খালেদা জিয়া বা আওয়ামী লীগের মধ্যে সভানেত্রী বা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, জাতীয় পার্টির মধ্যে এরশাদ সাহেব ছিলেন, এখন ফিরোজ ভাইরা আছে, কিন্তু আমরা কি কোন দলের মধ্যে উদ্যোগটা গ্রহণ করেছি যে এই রাজনীতিকে কলসমুক্ত করতে গেলে এই ধরনের লোকগুলোকে চিহ্নিত করে দলীয় পদ পদবি আমরা দেব না? আরে মন্ত্রিত্ব তো দূরে থাক, আপনি কেন বিভিন্ন কমিটিতে এদের স্থান হয়ে যায়? এবং এই যে কমিটিতে স্থান হয়, আপনি ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল যা শুনি, এখানে তো টাকার খেলা হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করে পদ পদবি কেনা হচ্ছে। এগুলো কি হচ্ছে আমরা তো বুঝতে পারছি না, আমরা কোন দিকে অন্ধকারে। আজকে সুবর্ণ জয়ন্তী ফিরোজ ভাই বলেছেন যে এত মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদ, আমাদের ত্যাগ, এটা তো শুধু 71-এর মুক্তিযুদ্ধ না, 24 বছরের লড়াই সংগ্রাম, আমরা ওনারা সকলেই সম্পৃক্ত ছিলাম। সেই দেশটা এত অন্ধকারের দিকে দ্রুত নেমে যাচ্ছে, সেইখানে আমরা কিছু করতে পারছি না, আমরা অসহায়। একজন মন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিল, হ্যাঁ, তাতে করে তো রাজনীতি গুণগত পরিবর্তন হবে না। এরকম পাগল, ফিরোজ ভাই বলেছেন পাগল, এইরকম পাগল তো আমি তো মনে করি শত শত পাগল আমাদের আশেপাশে বিচরণ করছে। সুতরাং এখন সর্বগ্রাসী যে এই ধরনের অপশক্তি এবং অপরাজনীতির মধ্যে আমরা জড়িয়ে গেলাম, সেখান থেকে বেরোনোর জন্য একটা দিক নির্দেশনা আমাদের দেওয়ার দরকার। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, সুব্রত চৌধুরী, আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। শফিকুল আলম, স্বাধীনতার 50 বছরে এসে আমাদের তো এই আলোচনা আসলে করবার কথা ছিল না, কিন্তু তারপরেও বিশেষ করে রাজনীতিবিদদের সম্পর্কে যখন আমাদেরকে এই আলোচনা করতে হয়, কারণ আমরা তো বলি যে দিন শেষে যত আলোচনাই করি দেশটা রাজনীতিবিদদের হাতেই থাকবে, তারাই আসলে জাতিকে পথ দেখাবে। কিন্তু এখন তাদের পথের দিশাই যদি ঠিক না থাকে, রাজনীতিই যদি পথহারা হয়, তাহলে তো আর আসলে কোনো কথা থাকে না। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা খুবই আনফর্চুনেট যে আমাদের দেশের মানে কনটেক্সটে আমরা যেই জায়গায় যেতে চাচ্ছিলাম, যে আমরা যেই জায়গায় যাব, আমাদের ইকোনমিক প্রসপ্যারিটি, আপনি দেখেন আমাদের 50 বছর আগে আমাদেরকে বলতেছে বাস্কেট কেস, আমাদের নাম্বার অফ এডুকেটেড লোকের সংখ্যা কয়জন ছিল, বা একজন ভালো কয়টা ডাক্তার ছিলেন, কয়টা ইঞ্জিনিয়ার ছিলেন। এখন আমাদের এখানে এমন হাজার হাজার ভালো ডাক্তার যারা বাইরে ভালো কাজ করছেন, হাজার হাজার ভালো প্রফেসর যারা বিদেশি ইউনিভার্সিটিতে কাজ করছেন, অনেকে হার্ভার্ডে কাজ করছেন। তো সেই জায়গায় যে আমরা যেই কান্ট্রিকে যেভাবে প্রজেকশন করব যে আমরা এই জায়গায় যেতে চাই, বা কিন্তু আমাদের পলিটিশিয়ানরা কেন যেন মনে হচ্ছে যে দে আর ফেইলিং আস, এবং খুবই বাজেভাবে ফেল করছে। এটা অনেকটা যেই সমস্যাটা আমরা বাংলা সিনেমায় দেখেছি। আপনি দেখবেন যে বাংলা সিনেমা 60-এর দশক, 70-এর দশক, ইভেন আর্লি 80-র দশকে যে কী সুন্দর সিনেমা, মনে হয় যে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে দেখি। ওই এখন কি সেটা দেখা যায়? বা সেই যেই সিনেমাটা মানে 2000 সালের পরে আমরা যেই ধরনের জঘন্য একটা জায়গায় চলে গেছে, এখন আবার চেষ্টা হচ্ছে যে এটাকে ফিরে আনার, কিন্তু একবার যে চলে গেলে সেটা তো আসে না। এই যে শিষ্টাচারের যে, তাই এগুলো একটা সংস্কৃতির ব্যাপার। এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলো সামহাউ রিওয়ার্ডেড হয়েছে। আমাদের বড় বড় পার্টিগুলো এই লোকগুলোকে রিওয়ার্ডেড করেছে। একজন বলে ফেললেন যে হ্যাঁ খেলা হবে, বা একজন একটা বললেন। আর সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে এই যে পাবলিক স্ফিয়ারে এই কথাগুলো চলে যায় না। আগে যেমন ধরেন শাহ মোয়াজ্জেম, উনি আপনি দেখবেন যে 80-র দশকের শেষের দিকে দুই নেত্রীকে নিয়ে খুব কয়েকটা বাজে বাজে কথা বলেছেন। উনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন জেনারেল এরশাদের। ওই সময় দেখবেন যে আপনি 2-3টা খুব, হ্যাঁ, আপনি যদি পড়েন, আমি এটা উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু ওইটার শেলফ লাইফ 0। কারণ আপনি এখন ওইটা দেখতে হলে আপনাকে ওই সময় পত্রিকা খুলে দেখতে হবে যে কী। কিন্তু এখন তো আপনি যা বলেন, আমি আজকে যা বলতেছি, সেটা শেলফ লাইফ 100 বছর, এটা থেকে যাচ্ছে, এটা চলে যাচ্ছে না। হঠাৎ করে দেখেন না যে আবিষ্কার হচ্ছে যে হাইকোর্টে যাচ্ছে যে 272টা
ওনার ক্লিপ পাওয়া যাচ্ছে, মানে তাহলে বুঝেন যে এই পুরো জিনিসটা পুরো বাংলাদেশের সবাই দেখতেছে। আমি যেমন আমার বাসায় চুপচাপ ঘরের দরজা উনি যেরকম, আমারও একই অবস্থা, যে কেউ যদি শুনে ফেলে, আমরা যেমন শুনতেছি, এটা তো পুরো গ্রামীণ লেভেলে সবাই শুনতেছে, যে এই চায়ের দোকানেও এটা একটা বড় এই ক্লিপগুলো হারাচ্ছে না, এটা থেকে যাচ্ছে, মানে ফলে পুরো একটা মানে টোটাল একটা কি বলবো যে ডিজেনারেশন কাকে বলে, সবাইকে এফেক্ট করছে। এই জায়গাতে উত্তরণের জন্য আসলে পলিটিশিয়ানরাই পারেন, যেমন পাবলিক স্ফিয়ারে ওনারাই কথা বলেন, ওনাদেরই আসলে লাইনটা টেনে দেওয়া উচিত যে এই জায়গায় এই মাত্রার বাইরে কারো যাওয়া উচিত না। একটা খুব ভালো ইনস্ট্যান্স হয়েছেন যে ওনার কোনো কথা না শুনে ওনাকে ডাইরেক্ট বলা হয়েছে যে আপনি পদত্যাগ করেন। হ্যাঁ, সেক্ষেত্রে ওনাকে কোনো এক্সকিউজ দেওয়া কোনো সুযোগই হয়নি। ইটস এ গুড ইনস্ট্যান্স। এইরকম যদি সমস্ত বড় বড় পার্টিগুলো, যে না আমরা যারা এই ধরনের, তাদেরকে আমরা অন্তত দৃশ্যমান জায়গায় আনবো না। বাংলাদেশের পার্টি, আমি যদি আশা করি যে বাংলাদেশের পার্টিগুলোর থেকে হঠাৎ করে মানে এই ধরনের লোকগুলো চলে যাবে, এটা একটা বোকার বাট অ্যাটলিস্ট এরা যাতে পাবলিক স্ফিয়ারে না আসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে জনাব ফাজল করিম। যে কথা আমরা বলছিলাম, আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য, সেই জায়গাতে তো শিষ্টাচারের খুব বড় বড় উদাহরণ রয়েছে। পারস্পরিক যে সহমর্মিতার কথা বলি বা শ্রদ্ধাবোধের কথা বলি, সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রতিটি জায়গায়, আমাদের এখানে কালকেই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনও বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে তার মতাদর্শের বাইরে যে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান করছিলেন, তারাও যখন আইনের আওতায় নেওয়া হচ্ছিল, যেমন সবুর খানের কথা, খানে সবুরের কথাই উনি বলছিলেন, যে বলেছেন যে ওনার সাথে যাতে কোনো খারাপ ব্যবহার করা না হয়, কিংবা শাহজিৎ সম্পর্কে উনি বলেছেন। সেই জায়গায় এখনকার বাস্তবতা আমরা তো আসলে মেলাতেই পারছি না। এবং এটাই অত্যন্ত দুঃখজনক। বরং ওনারা উত্তরণ হওয়া উচিত ছিল। যদি পাকিস্তানি আমলে যদি আমাদের আচার আচরণের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা আমরা ক্ষমা করতে রাজি আছি, যে তখনকার পরিবেশ এবং তখনকার চালচলন অন্যরকম ছিল। কিন্তু আমরা এত কষ্টার্জিত আমাদের যে স্বাধীনতা, কিসের জন্যে? এই একজন আরেকজনকে এরকম অশ্লীল ভাষায় গালাগালি করার জন্যে, সমস্ত পৃথিবীকে শুনিয়ে এরকম নোংরা কাজকর্ম করার জন্যে? তা তো না। আস্তে আস্তে তো উন্নতি হওয়ার কথা ছিল। তো সেই জন্যে কষ্টটা লাগে সেখানে। আমার একটা কেন জানি ধারণা হয় যে এই যে অবক্ষয়টা, এটা কাদের মধ্যে হচ্ছে? লক্ষ্য করে দেখুন, যদি আজকে হতো যদি কি, যে ছাত্রলীগের কোনো পাড়ায় বা কোনো ছোট শহর, মফস্বল শহরে, বা ছাত্রদলের কোনো মফস্বল শহরে ছেলেরা নিজেদের মধ্যে এরকম গালাগালি ইত্যাদি করেছে, তাহলে একটা কথা ছিল। এটা উচ্চ পর্যায়ে হচ্ছে, তো আশ্চর্য, গার্জিয়ান লেভেলে হচ্ছে। তাতে আমার একটা প্রতীতি জন্মাচ্ছে, আমার একটা ধারণা জন্মাচ্ছে যে বোধহয় ক্ষমতায় গেলে পরে মনে হয় মানুষের মাথার মধ্যে আর কি, ইংরেজিতে একটা কথা আছে যে পাওয়ার হ্যাজ গন ইন টু হিজ হেড, ক্ষমতা তার মাথার মধ্যে ঢুকে পড়েছে। এই যে জনাব মুরাদ হাসান সাহেব, ইনার মাথার মধ্যে বোধহয় ক্ষমতা ঢুকে পড়েছেন। এখন এটাকে চেক দেওয়ার জন্য আর কিন্তু ক্ষমতাসীনদের বাইরেও যারা অন্যান্য, যেমন বিরোধী দলে আছে, ক্ষমতার বাইরে আছেন, তাদের বক্তব্য বা ভাষার অবস্থাও তো মানে খুব একটা সুখকর বা স্বস্তিদায়ক নয়। না, আমি ক্ষমতা বলতে কিন্তু আমি রাষ্ট্র পরিচালনা এটা বলি নাই। আমি বলছি একটা দলের মধ্যে, যেমন মনে করুন বিএনপি এখন ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতায় না থাকলেও তাদের কিছু সংখ্যক নেতা তো আছেন অবশ্যই, যারা শীর্ষ পর্যায়ে আছেন আর কি, ওই ধরনের ক্ষমতা। আচ্ছা, যে দলের মধ্যে উনি যদি একটা হুঙ্কার দেন, একটা যদি ধমক দেন, তাহলে সবাই চুপ করে যাবে। তো এখন এই যে ক্ষমতাটা যেটা আর কি, এটা যখন সঞ্চারিত হয় কার মধ্যে, তখন ওই ইংরেজিতে বলে যে পাওয়ার হ্যাজ গন ইনটু হিজ হেড, এখন বেসামাল বেহেড হয়ে গেছে। আচ্ছা, তো এইটাকে ঠেকান দেওয়ার জন্যে আমার মনে হয় নিজেদের দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হওয়া উচিত। এটাকে এক মাননীয় শেখ হাসিনা বা একজন ফখরুল ইসলাম আলমগীর বা বেগম খালেদা জিয়া অসুস্থ এখন, যাই হোক, এদের দিয়ে হবে না, একজন দিয়ে হবে না। ওই যারা শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন, আপনাদের স্ট্যান্ডিং কমিটি ইত্যাদি রয়েছে, প্রেসিডিয়াম ইত্যাদি রয়েছে, আপনারা সেখানে বসে আপনারা একজনকে খালি শাস্তি দিলাম আর বাড়িতে পাঠিয়ে দিলাম, কিংবা তাকে দেশ ছাড়া করে দিলাম, তা নয়। আপনারা বলুন যে এইগুলা যাতে আর কেউ যাতে সাহসী না হয়, এগিয়ে না আসে। আশা করি এই মুরাদ হাসানের শাস্তির ব্যাপারটা, এটার একটা শুভ প্রতিক্রিয়া এটা হবে, যে বাকি অনেকেই কিন্তু একটু সতর্ক হয়ে যাবে
যে না এটা থেকে পুরস্কার আসে না, এটা থেকে বরং তিরস্কার আসবে যদি আমি এরকম খারাপ কথাবার্তা বলি কোনো রাজনীতিবিদ সম্বন্ধে, কোনো মহিলার সম্বন্ধে, তাহলে পরে আমার পৃষ্ঠদেশের মধ্যে আঘাত পড়বে, বাড়ি খেতে হবে। তো সেই জন্যে একটা সবাই মিলে বসে আর কি নিজেদের দলের মধ্যে একটা লিখিত হোক অলিখিত হোক যাই হোক আপনারা একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করে ফেলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন তো রয়েছে বটে, তারা তাদের আচরণবিধির মধ্যে এগুলো ঢুকাতে পারেন না। একটা কোড অফ কন্ডাক্ট, একটা আচরণবিধি রাজনীতিবিদদের জন্য একটা করা উচিত। সরকারি চাকরি করেছি সারা জীবন, প্রায় 30-40 বছর, তো সেখানে আমরা তো কোড অফ কন্ডাক্ট সবসময় মেনে চলতে হয়েছে বটে। আচ্ছা, কতটুকুকে মেনেছে, আমি কতটুকু মেনেছি জানি টানি না, কিন্তু ছিল তো বটে, এবং সেটার আওতায় মাঝে মাঝেই শাস্তি টাস্তি একে ওকে দেওয়া হয়েছে। রাজনীতিবিদদের জন্য সেরকম একটা কোড অফ কন্ডাক্ট করে দেওয়া উচিত, আইন করে দেওয়া উচিত একে রীতিমতো। বলে দেখো হে, এরকম নারী বিদ্বেষী কোনো কথাবার্তা বলতে পারবে না, কিংবা এরকম অশালীন আচরণ পাবলিকলি করতে পারবে না, কিংবা শব্দচয়ন এই সমস্ত শব্দ ইত্যাদি দিয়ে কথাবার্তা বলবে না। দুঃখ লাগে এটাতেই। আর আরও দুঃখ লাগে একটা জিনিস এখানে এই পর্যায়ে আমি অ্যাড করতে চাই, যে পরস্পরকে আমি আপনার প্রতি আমি যতই বৈরীভাবাপন্ন থাকি না কেন, কিন্তু আমি যদি শুনি আল্লাহ না করে যে আপনার অসুখ হয়েছে, আমি আপনার জন্য একটা মানে ভালো কথা বলবো না, বা আপনাকে একটু দেখতে যাব না? হাসপাতালে একজন মরে যাচ্ছে, গেলাম না, এটা কথার কথা হলো? যখন আমরা দেখি একজন নেতা হাসপাতালের মৃত্যুশয্যায়, তখন সব দলের লোকে হয়তো যাচ্ছে, কিন্তু ওইটাকে আমরা যাব না, কিছু করব না। কেউ মারা গেলে শোকবাণী দেয় না, আমি অত্যন্ত ঘৃণা করি এটা, এবং এটা এই খাসলতটা বদলাতে হবে। একজন মারা গেছে, একজন নেতা মারা গেছে, শুধু তার দলের লোকেরাই কথাবার্তা বলবে, বা চিন্তা যারা করে তারা করবে না? এটা ভদ্রতা, এটা শিষ্টাচার। পাড়ায় যদি আমার গত 50 বছর ধরে যার সঙ্গে আমার আছে, বৈরীভাব আছে, সে যদি মারা যায়, তাহলে কি আমি তার জানাজায় যাব না? আমি কি তার পরিবারকে 2টা শোকবাণী শোনাতে যাব না? এই জিনিসগুলোই প্র্যাকটিস করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি শুনছিলেন এই যে আমরা বলছি যে আজকে এখনও যেটি বলা হচ্ছে যে কেউ যখন কোনো বিষয়ে বিতর্কিত হয়ে যায় বা দোষী সাব্যস্ত হয় বা কোনো অপরাধ করে, তখনই আমরা বলছি যে অন্য দল থেকে এসেছে, অনুপ্রবেশকারী। কিন্তু দলে নেয়ার ক্ষেত্রে আমাদের কি সেই যাচাই করবার বা তাদেরকে দেখে শুনে নেয়ার কোনো প্রবণতা থাকে কিনা, বা সেই দায়টা কি তখন রাজনৈতিক দলের থাকে কিনা, নাকি অন্য দল থেকে এসেছে সুতরাং সেটি করতে পারে, বিষয়টি এরকম হয়ে যায়? না, নিশ্চয়ই এগুলো সব রাজনৈতিক দলের ঘাড়েই পড়ে। কারণ এখন শুনতেছি উনি ছাত্র দল থেকে এসেছিলেন, এবং ওখানে যিনি এখন সভাপতি আছেন উনি বললেন যে ছাত্র দল থাকা অবস্থায় সে প্রায় ফেন্সিডিল খেত, এবং একটা পর্যায়ে তাকে গ্রামবাসী তাকে ধরেও ফেলেছিল, সারিয়ে আনছে। আমি শফিউল আলমের কথাটাকে খুবই মনোযোগ দিয়ে শুনেছি। উনি বলেছেন যে এই যে কথাগুলো আমরা বলতেছি, এই কথাগুলো যদি সীমারেখার বাইরে চলে যায়, এগুলো কিন্তু মোছা যাবে না। আপনি এখন ডিলিট করে দিলেন, কিন্তু এইগুলো কিন্তু ইথারের থেকে যাবে, আকাশে বাতাসে ভাসতে থাকবে শত বছর যাবত। যে কথাগুলো একবার সে বের করে ফেলাইছে মুখ দিয়া, এটি কিন্তু ফোতানো যাবে না। বয়স যদি চলে যায় ফোতানো যায় না, মুখের কথা যদি একবার ছুটে যায় এটাও ফেরত আনা যায় না, বন্দুক থেকে গুলি যদি বেরিয়ে যায় এটাও ফেরত আনা যায় না, এবং তীর যদি ধনুক থেকে একবার আপনি মেরে দেন, ওই ধনুকে কিন্তু তীরে ফিরে আসবে না। তা উনি যে কথাগুলো বলেছেন দেখেন খুবই অপমানজনক। গোটা নারী জাতিকে নিয়ে উনি বিদ্রুপ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীরা, নাম বলতে পারি, বড় বড় নেত্রী হয়ে গেছে, তারা এখন কি করছে? এই যে কি জানেন উনি কবে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লেন? কাউকে বাদ দে নাই। খালেদা জিয়া একটি বড় দলের প্রধান, 3বার প্রধানমন্ত্রী, সবাই আমরা তাকে শ্রদ্ধা করি। উনি অপরাধ করছে, রাজনীতি করছে, সেটা তার ভিন্ন ব্যাপার। আমরা তার রাজনীতি সমালোচনা করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে এই সমস্ত কুৎসিত কথা বলা যায়? তারপর দেখেন একদমই বাচ্চা মেয়ে, আমার মেয়ের থেকেও ছোট নদীর মতন, জাইমা রহমান, তাকে নিয়ে কি কথা বললেন? উনি কাকে নিয়ে কথা না বলছেন? খালি এখানে না, 2 দলের কিছু কিছু নেতা কিন্তু এইভাবে পাগলামি করেন। বড় 2 দলের নেতাদের মধ্যে এই প্রবণতা আমরা বেশি দেখি। ক্ষমতা, অহংকার, দম্ভ, বেশি লোকজন দেখলে
তাদের মনে হয় কি যে আরো বেশি বেড়ে যায় কথার তেজ, হাত তাইলেও বড় মানে পায়। এই প্রবণতাটি এই যে কেন? এটা কি আপনার কাছে মনে হয় কিনা যে শীর্ষস্থানে মানে শীর্ষ পর্যায় থেকে ওনাদের ধারণা যে যদি বিপরীত দলে যারা আছে বা বিরোধী দলে যারা আছে, অপোজিশন যারা আছে, তাদের প্রতি যদি বিষোদ্গার করা যায়, বেশি খেস্তিখোর করা যায়, তাহলেই হয়তো দলীয় পদ পদবীর ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসে, বা শীর্ষ exactly, পর্যায়ে exactly, যারা তারা খুব খুশি হয়, সন্তোষ প্রকাশ, সেই জন্য কি একদম তাদের আপনি যথার্থ বলেছেন। এইটি হয়, নাহলে এত কথা বলে সারে কেমনে? সীমা রেখা থাকা উচিত তো সবকিছু। আমি সম্প্রতিকালের একটি বিএনপি বড় সভায় দেখলাম এক নেতা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতেছেন, শোভা পায় না। কারণ এরা হচ্ছে কি এত উপরে উঠে গেছেন, একটি দলের যিনি শীর্ষ নেতা তার লক্ষ লক্ষ কোটি ফলোয়ার্স হয়ে গেছে, বুঝতে হবে যে তার বিরুদ্ধে একটা কথা বললে প্রত্যেকটা মানুষের অন্তরে লাগে। বা আমি যদি খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলি এটাও লাগে। আমি বিএনপির সমালোচনা করবো, আওয়ামী লীগের সমালোচনা করতে পারি, আমার সমালোচনা আপনি করতে পারেন। আমার নেতাকে নিয়ে এই লোক যে কথাগুলো বলছে, মানে কি জঘন্য কথা বলছে, গোটা জাতীয় পার্টি হয়ে গেছে। এবং ইসলাম নিয়ে কথা বলছে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমাকে ফোন করে যে আমরা কিন্তু এইটা পথে নামবো, না করো না। মানে অর্থাৎ সে পাগলাম কিন্তু অনেক আগের থেকে শুরু। সে ধরনের সব দলেকেই সতর্ক করা উচিত। মজদুল করিম ভাই যেটা বললেন যে আমাদের একটা সীমা রেখে রাখবো, সীমার বাইরে যে কেউ কোনো কথা বলতে পারি না, বলা উচিত না। খালি এখানে না, সংসদে কিন্তু অতীতে আমরা দেখেছি অনেক অসভ্য কথা, অনেক ফাইল সরাসরি, এবং যে ধরনের কথা সংসদে বলেছে মানব স্পিকার এক্সপান্স করেছেন। তো ওই যে আমাদের শফিউল আলম বললেন যে এখনো কিন্তু সেটা রয়ে গেছে আমাদের কাছে। ওইটা তো সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি বুঝতে পারবেন না। মাননীয় হাইকোর্ট একটি অর্ডার দিয়েছেন যে এইগুলো ডিলিট করে দিতে হবে ইউটিউব থেকে। ইউটিউব তো আমার আন্ডারে না। আর ইউটিউব থেকে যখন আমরা ধারণ করেছি 12 কোটি মোবাইলের মধ্যে চলে গেছে, এখান থেকে আপনি বুঝতে দেবেন কেমনি? সবাই তো দেখে ফেলেছে। সেই কারণে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। ওই যে আমাদের অতীত যে স্বর্ণযুগ ছিল রাজনীতির, যেখান থেকে শুরু করছিলেন যে বঙ্গবন্ধু সারাজীবন জেলে রয়েছে, তার প্রতিপক্ষকে কিন্তু ক্ষমা করে দিচ্ছে একদম। শুধু ওইটা আপনি জানেন, বঙ্গবন্ধু একজন উকিল ছিল জহিরুদ্দিন সাহেব, খুব ভালো উকিল ছিল, আপনি তো মামলা বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন। পাকিস্তান আমলে কোনো 71 সালে কিছু করছে, ইকবাল হলে তখন আমি দায়িত্বপ্রাপ্ত, ওই সময় তাকে ধরে আনা হয়েছিল। তো হয়তো বা এমন হতে পারতো, রাতে মেরে ফেলিত। কিন্তু দেখা গেল যে একটা গাড়ি চলে আসতেছে, গাড়ি থেকে বঙ্গবন্ধুর স্ত্রী স্বয়ং নিজে এসে গেছে। আমরা দেখে তো থতমত খেয়ে গেলাম, কয়ে যাই এদিকে আসো, জহির ভাই কোথায়? তারপর বলে যে এনে দিচ্ছে এক্ষুনি নিয়ে আসো, এবং তাকে গাড়িতে উঠে নিয়ে চলে গেলেন। আমি তো আপনাকে বহুদিন বলছি যে কিছু বলবো না, হয়তো বইতে লিখে যাব, এটা বঙ্গবন্ধুর স্ত্রী নিজে এসে নিয়ে গেলেন। কত বড় উদারতার পরিচয় তারা দিচ্ছেন। উনি যখন হাউস অ্যারেস্ট ছিলেন, জহিরুদ্দিন সাহেব তখন তো পাকিস্তানি আর্মির সাথে নিশ্চয়ীকরণ যোগাযোগ করছে, ও তাকে ছাত্ররা নিয়ে আসছে। মুক্তি বাহিনী তখন তো সবই আমাদের আন্ডারে, আমরা যা বলবো তাই হবে। সেই অবস্থার মধ্যে তাকে কিন্তু উনি বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। অনেকে যেতে পারেন নাই, আমি নাম বলতে চাই না, কিন্তু ওরা কিন্তু নিয়ে গেছেন। এবং এইভাবে কিন্তু উদারতা তারা দেখিয়েছেন। কিন্তু আমরা আবার পাশাপাশি কি দেখি, যখন দেখলাম এই যে এইটা সৃষ্টি হলো 21শে আগস্ট, একটা ভয়ঙ্কর অন্যায় অপরাধ করে ফেলল, একটা গ্রেনেড হামলা হলো। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমার গ্রেনেড সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে যুদ্ধের ময়দানে। এই গ্রেনেড বাস্টলিকে বাঁচে না, সব আল্লাহ রাব্বুল আলামিন থেকে বাঁচিয়ে দিয়েছে। খালি এটুকু বললাম। কতজন 22-23 জন মারা গেছে, কয়েকশো আহত হয়েছে। আইবি রহমানের মতন নেত্রী আমাদের চলে গেলেন, ছিন্ন ভিন্ন হয়ে যায় গ্রেনেড লাগলে, স্পিনটার নেত্রী বেঁচে গেলেন। কিন্তু এই যে তারপর থেকে কিন্তু এই দুই দল কিন্তু আমাদেরকে ক্ষমতা থেকে নামাইছে। এই দুই দল একসঙ্গে জামাতকে সাথে নিয়ে, সমস্ত দলকে সাথে নিয়ে জাতীয় পার্টি ক্ষমতা নামাইছে। এদের মধ্যে এত বন্ধুত্ব, আবার এই দুই দলের মধ্যে দেখলাম যে বিরাট পার্থক্য হয়ে গেল।
ওই যে অসংখ্য একটি ধন্যবাদ। ঘটনা, আমি আবার সেই জন্য আসবো আপনার সবাইকে কাছে। একটা সীমার মধ্যে থাকতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যে আলাপটি হচ্ছিল বিরতির আগে আমরা আলাপ করছিলাম, এখানে কিন্তু একটি প্রবণতা, আমরা যে বলছি যে রাজনীতি কি পথহারা কিনা, এখানে ক্ষমতাসীন দলের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে যেটি দেখা গেছে যে একটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে অপরাপর যে রাজনৈতিক দল বা বিরোধী দল তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, মানে খিস্তি খেউর বা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলা, সেটি তো একটি বিষয়। কিন্তু নিজ দলের বিরুদ্ধেই খোদ মানে খুবই দুঃখজনক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথাবার্তা বলা, মানে তাকে নিয়ে কটূক্তি করা, জনপ্রতিনিধি তারা পৌর মেয়র কিংবা এই ঘটনাগুলোও দেখতে পাচ্ছি আমরা বেশ ফ্রিকোয়েন্টলি, 2-3টা হয়েছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে একজন ব্যক্তি ডাক্তার হাসান মুরাদ বা মুরাদ হাসানকে নিয়ে আলোচনা করলে তো সমস্যার সমাধান হবে না, না। আমরা সেটি এগুলো করতেও চাই না, মুখোমুখি আলোচনা আমরা করতে পারি, সামগ্রিকভাবেই আমি কিন্তু করতে চাচ্ছি। রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন না আসলে আমাদের সংবেদনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, শিষ্টাচার, এই যে শিষ্টার বহির্ভূত অপসংস্কৃতি রাজনীতিকে যে কুকড়ে কুকড়ে খাচ্ছে, সেখান থেকে বেরোতে না পারলে আমরা অগ্রগতি আমরা দেখতে পাবো না। আমরা যখন ছাত্র রাজনীতি হাতে করে দিয়েছি, তখন আমাদের রাজনৈতিক ক্লাস নেওয়া হতো প্রত্যেক দলেরই। এখন কোন রাজনৈতিক ছাত্র সংগঠন বলেন, যুব সংগঠন বলেন, রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ক্লাস হয় না। এগুলো আমাদেরকে শুরুতেই প্রাথমিকভাবে এই ধরনের পাঠ্যসূচি দিয়ে আমাদেরকে শেখানো হতো। রাজনৈতিক অঙ্গনে আমাদের আচার ব্যবহার, অপরের প্রতি কি ধরনের শিষ্টাচার। এখন কি হয়, প্রত্যেক দিনে বড় দুই দলের যে বক্তব্য, একজন ওইদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, আরেকদিকে বিএনপি সিনিয়র যুগ্ম সচিব রিজভী সাহেব, তারা যে প্রত্যেক দিন প্রায় একই সময়ে বা একটু আগে পিছে যেভাবে রাজনীতিটাকে একটা এর মধ্যে ফেলে দিয়েছে, একটা কি বলবো, একটা চক্রের মধ্যে, এই চক্রের মধ্যেই তো রাজনীতি চলতেছে। আমাদের তার কিছু লাগবে না, মনে হচ্ছে যেন এটাই রাজনীতি। ওবায়দুল কাদের সাহেব কি বললো, আবার রিজভী সাহেব কি বললো। তো এই ধরনের রাজনীতি আমাদেরকে আরো নষ্ট করে দেবে, আমাদের সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দেবে। অথচ আমরা বলি রাজনীতি হচ্ছে সবকিছু নিয়ামক শক্তি। এখন কি আমরা সেই নিয়ামক শক্তির মধ্যে আছি? কারণ আমাদের যারা নেতা নেত্রী শীর্ষ পর্যায়ে, তারাই দেখি যে ধরনের ব্যবহার করে একে অপরের প্রতি বা অন্যান্য দলের প্রতি, সেগুলো খুবই দুঃখজনক। এখান থেকে আমাদের আগামী তরুণ প্রজন্ম তারা কি শিখবে? এই জন্যই রাজনীতির প্রতি বিপ্ত শ্রদ্ধা। আমাদের ছেলে মেয়েরা, নাতিপতিরা রাজনীতিতে আসতে চায় না। কেন আসতে চায় না? এই ধরনের রাজনীতিবিদ, তাদের মুখের যে ভাষা, এবং তারা একে অপরকে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলে, এমনকি পার্লামেন্টও যেসব অশ্লীল ভাষায় কথাবার্তা হয়। তো এখন শুরুতেই বলেছিলেন যে আমরা পথ হারিয়েছি। পথটা হারিয়েছে শুধু রাজনীতি না, আমি বলবো বাংলাদেশে পথ হারিয়ে ফেলেছে, এবং এগুলোর ব্যাপারে আমরা কিন্তু কোনো ভূমিকা রাখছি না। আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি। বিশেষত যারা ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে আমাদের আরো অধপতন হবে। আমি মনে করি এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি একমাত্র রাজনীতি না, কিন্তু আমাদের শীর্ষ পর্যায়ে নেতা নেত্রীরা বলে যে রাত চালাকি থাকতে হবে। রাজনীতিতে রাত চালাকি না থাকলে নাকি ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতায় ধরে রাখা যায় না, এই ধরনের কথাবার্তা বলে। তারা দেখেছি অনেক সৎ নেতা কর্মীর উপর বলতো যে তোমার কথা শুনলে ক্ষমতায় যাওয়া যাবে না, তোমার কথা অনুসরণ করলে ক্ষমতা ধরে রাখা যাবে না। এগুলো আমি ব্যক্তিগতভাবে জানি এবং শুনেছি। এই যদি শীর্ষ পর্যায় থেকে আমাদের উপর এই ধরনের উপদেশ নির্দেশ দেওয়া হয়, তাহলে রাজনীতি বাংলাদেশে আমরা পাল্টাতে পারবো না। ঘুরে ফিরে বঙ্গবন্ধুর কথাই বলেন, তাজউদ্দিন সাহেবের কথা বলেন, মৌলানা ভাসানী, মনি সিং, মুজাফফর আহমদ, আমরা বলতে পারি ইতিহাসের কথা, কিন্তু এখন তো তারা নাই আমাদের সামনে। এখন আমাদের সামনে যারা আছে পথপ্রদর্শক, তারাই যদি পথকে নষ্ট করে দেয়, আপনার আমার যাওয়ার জায়গাটা কোথায়? আমরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনীতি করতে চাই। সমাজ পরিবর্তন বা সমাজে এই ধরনের অপকর্মগুলো চলছে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। সেই সুযোগটাও আপনি পাবেন না, কারণ এত কলুষিত হয়ে গেছে। এই কলুষিত রাজনীতি দিয়ে বাংলাদেশকে আর বেশি দূর অগ্রসর করে নিয়ে যাওয়া বোধহয় সম্ভব হবে না। এখানে খুন খারাপি, হিংসা, প্রতিহিংসা, একে অপরকে ঘায়েল করা, একে অপরকে একেবারে
কি বলা যায়, হত্যাকাণ্ড করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এগুলো বিষয়। একটা, জি, আমি বলি এটা একটা অশনি সংকেত, এবং অশনি এটা সংকেত। বহু বছর ধরে চলছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ পর্যায়ে শফিকুল আলম, উত্তরণের পথ নিয়ে যদি দু একটি কথা বলেন আমরা শেষ করব। উত্তরণের পথ, প্রথম কথা হচ্ছে যে আমাদের পলিটিক্সে বা আমাদের পলিটিক্যাল ক্যালেন্ডারে যেগুলো পার্মানেন্ট ক্ষত তৈরি হয়ে গেছে, এই পার্মানেন্ট ক্ষতর কারণে আসলে এই বিটারনেসটা থেকে যায়। আর বিটারনেস থেকে কেউ কেউ এটাকে মানে এটাকে নিয়ে অনেক অনেক কথা, অনেক এমন কথা আসে যে মনে হয় যে অ্যাপারেন্টলি মনে হয় যে উনি তো ঠিকই বলছেন, কিন্তু ওটা অনেক সময় দেখা যায় যে শিষ্টাচারে পড়ে না। এটা আসলে যারা নেতৃস্থানীয় আছেন যারা, তাদেরই সীমারেখা। উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত যে আমাদের আসলে কোড অফ কন্ডাক্ট আমরা কি বলতে পারি। হ্যাঁ, বাইরের দেশে যেটা হয় যে আপনি যদি একটা ওয়েস্টে এমন কিছু শব্দ ইউজ করেন, একটা মিসোজিনিস্টিক শব্দ ইউজ করলেন বা একটা রেসিস্ট শব্দ ইউজ করলেন, বা এই যে এখন যে এলজিবিটি গ্রুপের এগেনস্টে একটা শব্দ, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যায়। আপনি যত পাওয়ারফুল লোক হন না কেন, আপনার হয়তো বা $10 বিলিয়ন আছে, 50 বিলিয়ন, কিন্তু আপনি আপনার পলিটিক্যাল ক্যারিয়ার ছিল, এবং আপনি কি ওই যে 20 বছর আগে আপনি কি একটা শব্দ করেছিলেন, বা একটা কলেজ ইয়েতে সেরিমনিতে আপনি কি শব্দ ইউজ করেছিলেন, বা আপনি 15 বছর আগে টুইটারে এখন মানে কি আপনি লিখেছিলেন, ওইটা ওরা বের করে নিয়ে এসে বলে যে এই যে দেখো তুমি তো এইরকম লোক, তুমি তো অ্যান্টিসেমেটিক কথাবার্তা বলো, তুমি তো রেসিস কথাবার্তা বলো, তোমার এটা তখন হয় কি পলিটিক্যাল ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যায়। আমাদের এগুলোর ক্ষেত্রে উত্তরণের মূল জিনিস হচ্ছে যে আমাদের সিনিয়র লিডাররা একটা সীমারেখা টেনে দেওয়া। অসংখ্য ধন্যবাদ। কাজী ফিরোজ রশিদ, আমরা শেষ করব, যদি কিছু যুক্ত করেন। আসলে এটা ঠিকই, সীমারেখা, আমাদের পলিটিক্যাল ক্লাস নেই, স্লোগান দিয়ে চলে আসি, কোন দল থেকে যে যত স্লোগান দিতে পারবে, লোক জমাত করতে হবে, তার তত বেশি কদর বেশি, এবং ওই যে টাকা পয়সা নিয়ে বাণিজ্য করে তাদেরকে পদ পদবি দেওয়া, যেটা আমরা দেখলাম আমাদের এই যে মেয়র সাহেবরা যখন বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করলো তাকে আউট করে দেওয়া হলো। তো রাজনীতি শিক্ষা যায়। আমরা যখন কারাগারে গেছি পাকিস্তান, আমাদের ডিপিআর এ, ডিফেন্স অফ পাকিস্তান, তখন আমাদের রাজনীতি ক্লাস সিং, মনিক সিং, জিতেন ঘোষ, সমর সিং, শেখ মুজদাক মনি, আব্দুল রাজ্জাক আমাদের ক্লাস নিত, রাজনীতি মেনন ছিল, আমরা সমস্ত রাজনৈতিক কর্মীরা ক্লাস করতাম, এবং কিভাবে করতে হবে। আবার আমাদের কিন্তু এটাও দেখাই কিভাবে ভালো যেতে হবে। দেশ স্বাধীনতা হলে আমাদের ভারতবর্ষ মুক্তি যুদ্ধে বা ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে কিভাবে আমাদের বিপ্লবীরা জীবন দিয়েছে, আমাদের প্রজন্মে কিভাবে অস্ত্র সংগ্রহ করতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে, তাতে যদি প্রয়োজন হয় ডাকাতি করতে হবে, মানুষকে যাই করার করতে হবে। যদি এইগুলো কিন্তু বিপ্লবের একটা পার্ট, শিখেই তো, কিন্তু গালাগালি করে শিখাই নেই। এই যে বাতাসের সাথে যুদ্ধ, মহিলাদের গালাগালি বিনা কারণে, বিনা প্রয়োজনে, কেউ কিছু বলেও নাই। কবে আমার নেতা সব মারা গেছেন, রাষ্ট্রধর্ম এখন তো সংবিধানে এটা আছে, তাকে এনে টেনে এনে যে ধরনের গালাগালি করলো, আমাদের সবাই খুব মনক্ষুণ্ণ আসলে। সেই জন্য মনে করি যে রাজনৈতিক ক্লাস নেই, এগুলো সমস্ত দলের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, যে তাদের দেখতে হবে যে তাদের মধ্যে রাজনৈতিক পড়াশোনা আছে কিনা, দক্ষতা যোগ্যতা আছে কিনা। একমাত্র স্লোগান, মাসেল, এগুলো কিন্তু রাজনীতি একমাত্র না, অসংখ্য তার ধন্যবাদ। মধ্যে কিছুটা থাকতে হবে। জি, রাজনীতি বুদ্ধিমত্তার খেলা। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মোফাজ্জল করিম, শেষ করবো আমরা। দেখুন, 1.5 মিনিট। অনেক ধন্যবাদ। আমাদের এখন টেলিভিশন খুললে পরেই আমরা কি দেখি, এই 2-4 মিনিটের মধ্যে এক দলের একজন মুখপাত্র, এবং তার কাজ কিন্তু নিজের দলকে প্রজেক্ট করা নয়, নিজের দলের প্রোগ্রাম কি, ভালো কি করছে না করছে, ভবিষ্যতে কি করব, জনসাধারণের কীভাবে উন্নতি হবে, এই আমাদের প্রোগ্রাম, এটাই তার বলার কথা, তা নয়। ওদের যত রকমের ওই যে ছিদ্র অন্বেষণ যত আছে আর কি, খালি ওরা এই সেই ছি, এটাতে কি লাভটা হচ্ছে কি? আপনি যেটুকু খারাপ কথা বলতেছেন ওর সম্বন্ধে, আপনি অপেক্ষা করেন যে আর 1 ঘন্টা পরে ও কিন্তু আবার মাইক খুলে দিয়ে আপনাকে ঠিক এইভাবেই বলবে। রেজাল্টটা কি দাঁড়ালো? যে গঠনমূলক কোনো কিছুই কেউ শুনতেও পেল না, বলতেও পারলো না। আর আমার চিন্তা সবচেয়ে বেশি জীবন সায়ান্নে এসে, সেটা কি, যে আমার পরবর্তী প্রজন্মের জন্যে, আমার যারা এখন নবীন,
তাদের জন্য আমি কি আদর্শ রেখে যাচ্ছি, এটা অত্যন্ত দুঃখজনক। তো এই জিনিসগুলো বাদ দিতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌজন্যবোধ আনতে হবে এবং গালাগালি আর ইয়ে করা, যে খালি দোষ ধরা তো খুব সহজ রে ভাই, কিন্তু কীর্তন করতে হলে পরে একটা হৃদয় লাগে, সেই হৃদয়টাকে বড় করুন। বঙ্গবন্ধুর সেই হৃদয় ছিল, যে আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম, এটা তো প্রায়শই উচ্চারিত হয়, যে কিভাবে তিনি আব্দুস সবুর খানকে, কিভাবে ফজল কাদের চৌধুরীকে বা তাদের পরিবারকে কিভাবে দেখাশোনা করেছেন। আশ্চর্য, আজকাল যদি কেউ এই ধরনের কথা যদি বলে তাহলে মার খাবে সে। তো এটা বাদ দিতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।